আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হলো আমাদের 4 নাম্বার ক্লাস। তোমাদের মনে আছে প্রথম আমি আলোক সংবেদী অঙ্গ চোখ নিয়ে আলোচনা করেছি। তারপর ক্লাসে আমি প্রতিবিম্ব সৃষ্টি এবং দর্শন কৌশল, উপযোজন, দ্বিনেত্র দৃষ্টি নিয়ে আলোচনা করেছি। তারপরের ক্লাসে আমি সংবেদী অঙ্গ কান এর গঠন আলোচনা করেছি। তোমরা হোমওয়ার্কগুলো করেছো, খাতাগুলো সাবমিট করে দিবে। আসো এবার আমরা এই সংবেদী অঙ্গে 4 নাম্বার ক্লাসে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানুষের শ্রবণ কৌশল, মানুষের ভারসাম্য রক্ষার কৌশল। শিখন ফল এটা একটু লিখে নাও। দেখো, শিখন ফলের দুটো কোশ্চেন রেখেছি, এখানে অনেক কোশ্চেন রাখিনি। শিখন ফলে প্রথম কোশ্চেনটা আমরা কিভাবে শুনতে পাই, আর দ্বিতীয় কোশ্চেনে আমরা কিভাবে দেহের ভারসাম্য রক্ষা করি, ব্যাখ্যা করো। এখন আসো, শ্রবণ কৌশল আমরা পুরো গঠনটা পড়ে ফেলেছি, কাজে আমরা জানি। এখন শ্রবণ কৌশলটা আমি আগে ছবি আঁকবো। শব্দ তরঙ্গ কী করে কানে প্রবেশ করে এবং অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়, মধ্য মস্তিষ্কে যায় এবং শ্রবণ কেন্দ্র আমাদের শুনতে সহায়তা করে। চলো আমরা বিসমিল্লাহ করে শুরু করি। বিসমিল্লাহ। শ্রবণ কৌশল পড়ানোর আগে ছবিটা এঁকে নিই, তাহলে আমাদের বর্ণনা অনেক সহজ হয়ে যাবে। আমরা প্রথমে পিনা আঁকলাম। বহি অডিটরি মিটার্স ট্যাম্পেনিক পর্দা। যেহেতু আমরা কানের ছবিটা এঁকে ফেলেছি, কাজে আমরা একটু তাড়াতাড়ি আঁকি, দেরি না করে। এখন দেখো, এই অংশ হয়ে গেল, এই অংশ এখানে আমাদের ইউস্টেশিয়ান নালী নেমে গেছে। আর এখানে আমরা ককলিয়ার, আমরা বলছি শ্রবণ অঙ্গটাকে ককলিয়ার বলেছি। এই ককলিয়ার এঁকে দিলাম। এখানে 3টা প্রকোষ্ঠ আছে। এই ছবিটা হয়ে গেল। এখন কোন অংশের নাম কি, কিভাবে প্রবেশ করছে সেটা আগে নামগুলো লিখে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই অংশের নাম ছিল পিনা, মনে আছে কিনা? এই অংশের নাম ছিল বহি অডিটরি মিটার্স। বহি অডিটরি মিটার্স। এই অংশের নাম ছিল ট্যাম্পেনিক পর্দা। এই অংশের নাম ম্যালিয়াস। ম্যালিয়াস। এই অংশের নাম ইনকাস। ইনকাস। এই অংশের নাম স্ট্যাপিস। স্ট্যাপিস। আর এখানে যে ছিদ্র আছে, উপরের ছিদ্রকে আমরা ফিনেস্টা ওভালিস বলছি, নিচের ছিদ্রকে ফিনেস্টা রোডান্টা বলছি। আর আমরা এই প্রকোষ্ঠটাকে বলছি, দেখো, ফিনেস্টা ওভালিস। আর নিচের প্রকোষ্ঠটাকে কি বলছিলাম? ফিনেস্টা রোডান্টা। ফিনেস্টা রোডান্টা, রোডান্ডা বলেছি, মনে আছে কিনা? এখন দেখো, এই অংশটা আমাদের হয়ে গেল। শব্দ পিনায় আসলো, পিনা থেকে বহি অডিটরি মিটার্সে ট্যাম্পেনিক পর্দায় কম্পন সৃষ্টি করলো, সেখান থেকে ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস হয়ে ফেরেস্টা ওভালিস দিয়ে পেরিলিম্ফে কম্পন সৃষ্টি করলো অন্তঃকর্ণে। এই পেরিলিম্ফ থেকে এটা এন্ডোলিম্ফে কম্পনটা ছড়িয়ে গেল, যে এন্ডোলিম্ফে কম্পনটা ছড়িয়ে গেল। আর যে শব্দগুলো বিশ্লেষিত হলো না, সেগুলো আমরা বলছি ফিনেস্টা রোডান্টা দিয়ে মধ্যকর্ণে চলে আসলো এবং
ইউস্টেশিয়ান নালী দিয়ে বেরিয়ে গেল। ইউস্টেশিয়ান নালী দিয়ে বেরিয়ে গেল। আমি এখানে একটু বলি, দেখো এই জায়গাটায় নিচের পর্দাকে আমরা কি বলেছিলাম মনে আছে তো? স্ক্লেরা মিডিয়ার অর্গান অফ কটি বলেছিলাম, মনে আছে তো? লিখলাম অর্গান অফ কটি বলেছিলাম। আমরা এই উপরের প্রকোষ্ঠটাকে কি বলেছিলাম মনে আছে? আমরা উপরের প্রকোষ্ঠটাকে বলেছিলাম স্ক্লেরা ভেস্টিবুলি বলেছিলাম। আর আমরা এই পদ্মাটাকে কি বলছি? রেসনার পদ্মা। কি বলেছিলাম মনে আছে? রেসনার পদ্মা বলছিলাম, রেসনার পদ্মা। আর আমরা অর্গান অফ কটি যে পদ্মা আছে সেটাকে আমরা ভেসলার পদ্মা বলেছিলাম, পদ্মা বলছি। আমরা এই প্রকোষ্ঠটাকে বলেছিলাম, মনে করো, স্ক্লেরা বলেছিলাম, স্ক্লেরা মিডিয়া বলেছিলাম, স্ক্লেরা মিডিয়া। আর এই ইউ আকৃতির নালীটাকে বলছি হেলিক্রোটিমা। এই যে আমাদের এই অংশটা ছিল চিত্র, কানের গঠনে শ্রবণ কৌশল দেখানো হলো, শ্রবণ কৌশল দেখানো হলো। চলো আমরা গঠনটা ছবিটা একবার ভালো মতো দেখে নাও। আমরা এবার কৌশলটা বলি। এই কৌশলটা যদি পরীক্ষায় আসে আমাদের অবশ্যই বলতে হবে শ্রবণের সাথে সংশ্লিষ্ট অংশটি হলো ককলিয়ার। তারপর ককলিয়ার শামুকের মতো প্যাঁচানো একটি অংশ যা স্যাকুলাসের অঙ্কীয় দিক থেকে উৎপন্ন হয়েছে। এটি 3টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এর উপরের প্রকোষ্ঠের নাম স্ক্লেরা ভেস্টিবুলি, মধ্যের প্রকোষ্ঠের নাম স্ক্লেরা মিডিয়া, তারপর প্রকোষ্ঠের স্ক্লেরা টেম্পেনি। আমরা বলছি স্ক্লেরা মিডিয়ার উপরের পর্দাকে আমরা বলছি রেসনার ঝিল্লি, নিচের পর্দাকে হচ্ছে ভেসলার ঝিল্লি। আমরা বলছি ভেসলার ঝিল্লির সংবেদী কোষগুলো রূপান্তরিত হয়ে অর্গান অফ কটি গঠন করেছে। আমরা বলেছি স্ক্লেরা ভেস্টিবুলি এবং স্ক্লেরা টেম্পেনি একটি অর্ধবৃত্তাকার নালী দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা বলছি হেলিক্রোটিমা। আমরা আরও বলেছিলাম স্ক্লেরা ভেস্টিবুলি এবং স্ক্লেরা টেম্পেনি পেরিলিম্ফে পূর্ণ, আর স্ক্লেরা মিডিয়া হলো এন্ডোলিম্ফে পূর্ণ। এই অংশগুলো বলেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হলো স্ক্লেরা ভেস্টিবুলিটা হলো ফেনেস্টা ওভালিসের মুখে বসানো, আর স্ক্লেরা টেম্পেনিটা হলো ফেনেস্টা রোডান্টার মুখে বসানো। তাহলে আমাদের ককলিয়ার গঠনটা আবার ক্লিয়ার হলো। এই অংশটা বলতে হবে যে এই অংশটি পুরো কানটাই অংশগ্রহণ করছে, কিন্তু আমরা দেখলাম যে ককলিয়ার অংশটা শ্রবণাবেগ সৃষ্টি করছে। এখন চলো আমরা প্রথম থেকে বলি। শব্দ তরঙ্গ পিনায় গৃহীত হয়। এই শব্দ তরঙ্গ বহি অডিটরি মিটার্স হয়ে টেম্পেনিক পর্দা কম্পন সৃষ্টি করে। এই কম্পন ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস হয়ে ফেনেস্টা ওভালিসের মাধ্যমে অন্তঃকর্ণের পেরিলিম্ফে কম্পন সৃষ্টি করে। এই কম্পন এন্ডোলিম্ফে ছড়িয়ে পড়ে। এন্ডোলিম্ফে অর্গান অফ কটিতে শ্রবণ আবেগ সৃষ্টি হয়। এই আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে মধ্য মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে যায়, আমরা শুনতে পাই। এখন দেখো, সব মাত্রা অনুসারে শব্দ হলো 3 ধরনের: উচ্চমাত্রার শব্দ, মধ্যমাত্রার শব্দ, নিম্নমাত্রার শব্দ। উচ্চমাত্রার শব্দ ফেনেস্টা রোডান্টার নিকটবর্তী অংশ দিয়ে গৃহীত হয়। মধ্যমাত্রার শব্দ তার পরের অংশ দিয়ে গৃহীত হয়, আর উচ্চমাত্রার শব্দ শেষ দিকের অংশ দিয়ে গৃহীত হয়। তাহলে আমাদের শ্রবণ কৌশলটা কি কঠিন বাবারা?
নিশ্চয়ই না, পারবো আমরা। চলো এবার ভারসাম্য রক্ষার কৌশল। সেখানে আমি ছবি এঁকেই বলবো, কারণ গঠনে আমি সেপারেটলি বলেছি। তোমরা মনে করো তো শ্রবণ অঙ্গে কী কী ছিল? ইউট্রিকুলাস, স্যাকুলাস আর 3টি অর্ধবৃত্তাকার নালী। মনে আছে কিনা? ইউট্রিকুলাস, স্যাকুলাস, 3টা অর্ধবৃত্তাকার নালী। আর ছবি আঁকার আগে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ তোমাকে মনে করিয়ে দেওয়া, কারণ এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। এখন আসো আমরা ছবিটা আঁকি। আমরা অর্ধবৃত্তাকার নালীটা আঁকি আগে। আমরা এখানে একটা অর্ধবৃত্তাকার নালী আঁকলাম, তার গোড়াটা কি অ্যাম্পুলা বলছি, তাই না? এখানে কি আছে বলো তো, মনে আছে কিনা? এখানে আছে সংবিধি রোমকোষ। সংবিধি রোমকোষগুলো সংবিধি রোম বহন করে, তাই না? এদের ঘিরে আছে আমরা বলছি অটোলিথ সমৃদ্ধ অটোলিথ মেমব্রেনে এর রোমগুলো পতিত থাকে। মনে আছে কিনা? ছবিটা আঁকা হয়ে গেল। তাহলে আমরা এই যে অটোলিথ সমৃদ্ধ অংশটাকে আমরা বলছি কপুলা। কি বলেছিলাম? কপুলা নামও জেলাটিন পদ্মায় পতিত থাকে। এই অংশটা কপুলা জেলাটিন পদ্মাটা। এখন দেখো আমি একটা অংশ নিই, এটাকে আমি বলছি কপুলা। কপুলা, ক্লিয়ার? এইখানে ছিল সংবেদী রোমকোষ, সংবেদী রোমকোষ, রোমকোষ। ক্লিয়ার হলো কিনা? এখন দেখো এটা হলো অর্ধবৃত্তাকার নালী। এটা কি? অর্ধবৃত্তাকার নালী। এখন আমি এটা হলো প্রথম পর্যায়ে, কপলাটা সোজা হয়ে আছে। আমি লিখলাম চিত্র অর্ধবৃত্তাকার নালীর কপলা। কপলা ব্রেকটা লিখলাম স্থির অবস্থায়। কি লিখলাম? স্থির অবস্থায়। স্বাভাবিক অবস্থায় যখন আমরা সোজা হয়ে থাকি তখন কপলাটা স্থির হয়ে থাকে, আর যখন আমরা আমাদের দেহটা একদিকে হেলে যায় তখন এই কপুলার দোলন দেখাবো। এরপরে কি দেখাচ্ছি? কপুলার দোলন। দেখো এখানে আমি এঁকেছিলাম সংবেদী রোমকোষ, সংবেদী রোমকোষ। এখন দেখো এইখানে কপলাটা আমি একদিকে হেলে গেলে, তুমি একদিকে হেলে গেলে এই কপলাটাও দুলে যায়। তাহলে কি এখানে কপলার দোলন, এই তো অর্ধবৃত্তাকার নালীর কপলার দোলন লিখি চিত্র। এইটাকে আমি বলছি অ্যাম্পুলা। এটা হলো কপলা, কপলা। এটা হলো অর্ধবৃত্তাকার নালী, অর্ধবৃত্তাকার নালী হয়ে গেল। আর আমি নার্ভটা দেখালাম না, এটা হলো ভেস্টিবুলার স্নায়ু। ভেস্টিবুলার স্নায়ু, এটাও ভেস্টিবুলার স্নায়ু। ভেস্টিবুলার স্নায়ু। আর এই চিত্রটা আমি লিখি কপুলার দোলন। ঠিক আছে, শুধু কপুলার দোলন লিখে দিই, আর কিছু লিখলাম না। কপুলার দোলন, দোলন। তাহলে আমি ছবিতে দেখালাম যে কি ঘটনা ঘটছে। এবার চলো আমরা বর্ণনা যাই। এখন তোমার যদি আসে মানব শ্রবণ কৌশল বর্ণনা করো, তোমাকে অবশ্যই শ্রবণ অঙ্গের গঠন বলে আসতে হবে। বলতে হবে যে অন্তঃকর্ণের প্রধান অংশকে মেমব্রানাস ল্যাবিরিন্থ বলে। মেমব্রানাস ল্যাবিরিন্থ দুটো অংশ নিয়ে গঠিত, একটা হলো শ্রবণ অঙ্গ, একটা হলো ভারসাম্য রক্ষার অঙ্গ। এখন ভারসাম্য রক্ষার অঙ্গ ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং 3টি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। তাই তো গঠনটা গত ক্লাসে পড়েছো, পুরো গঠনটা লিখে তারপর আসবা হলো এখানে। এবার
ভারসাম্য রক্ষার কৌশলে অবশ্যই ভারসাম্য রক্ষাকারী অঙ্গর গঠনটা বলতে হবে। গত ক্লাসে এই আলোচনাটা হয়ে গেছে, আমি এখন অল্প বলছি। ভারসাম্য রক্ষাকারী অঙ্গকে ভেস্টিবুলার অ্যাপারেটাস বলে। এটি ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। ঠিক আছে, এখানে ইউট্রিকুলাস স্যাকুলাসে কি আছে? আমরা বলছি ম্যাকুলা আছে। এই ম্যাকুলায় সংবেদী রোমকোষ আছে। সংবেদী রোমকোষগুলো অটোলিথিক মেমব্রেন এ পতিত থাকে। এই অটোলিথিক মেমব্রেন পর্দাটা থাকে অটোলিথ সমৃদ্ধ। বলেছি কিনা? এখন দেখো, আর বলেছিলাম যে অর্ধবৃত্তাকার নালীর একটি অংশ স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে। এই অ্যাম্পুলায় থাকে জেলাটিন পর্দা। এই জেলাটিন পর্দায় থাকে সংবেদী রোমকোষগুলো। এই সংবেদী রোমকোষগুলোকে আবৃত করে রাখে কপুলা। কপুলা, আমরা যখন স্থির থাকি তখন এই কপুলাটা স্থির অবস্থায় থাকে। যখন আমরা একদিকে হেলে যাই তখন কি দেহের একটা আনুভূমিক অবস্থাটা, এই অনুভূতিটা এই সংবেদী কোষগুলো গ্রহণ করে। সে কক্লোভেস্টিবুলার স্নায়ুর মাধ্যমে পশ্চাৎ মস্তিষ্কের সেরেব্রামে পাঠিয়ে দেয়। কোথায়? পশ্চাৎ মস্তিষ্কের সেরেব্রামে পাঠিয়ে দেয়। পশ্চাৎ মস্তিষ্কের সেরেব্রাম তখন প্রয়োজনীয় পেশিকে নির্দেশ দেয় সংকোচনের। তখন এই সংকোচন অনুভূতিটা দেহকে পূর্বের অবস্থায় নিয়ে আসে। আর এখানে ইউট্রিকুলাস ও স্যাকুলাস মাধ্যাকর্ষণ শক্তির অনুভূতিটা গ্রহণ করে। আর এই যে বললাম কপুলায় কি আছে? অটোলিথ আছে, অর্ধবিজ্ঞান হচ্ছে এন্ডোলিম্ফ আছে। এই এন্ডোলিম্ফ এই যে ঘূর্ণনটা দেহের আনুভূমিক অবস্থান অনুভূতিটা গ্রহণ করে। তাহলে এইভাবে আমরা ভারসাম্য রক্ষা করি। হয়ে গেল? কঠিন বাবারা, সবসময় মনে রাখতে হবে অন্তঃকর্ণের গঠনের ভারসাম্য রক্ষাকারী অঙ্গের গঠন লিখে এই কৌশল আসতে হবে, না হলে কিন্তু পুরো মার্কস দেবে না। তোমরা জানো এখানে জ্ঞান কমপ্লিট করতে হবে, অনুধাবন কমপ্লিট করতে, তারপর প্রয়োগ। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আবার যখন শ্রবণ কৌশল আসবে একই কথা, শ্রবণ অঙ্গকে ককলিয়ার বলছি। ককলিয়ার গঠন বলে তারপর শ্রবণটা বর্ণনা করতে হবে। চলো আমরা বাড়ির কাজে চলে আসি। আমাদের আর আলোচনা দীর্ঘায়িত করি না। বাড়ির কাজটা নিয়েছ? বাড়ির কাজটা ছিল শ্রবণে কানের ভূমিকা বর্ণনা করো, ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা বর্ণনা করো। তাহলে আমাদের সংবেদী অংশে 4টা ক্লাসের মাধ্যমে শেষ করলাম। এই 4টা অংশ থেকে কিছু না কিছু পরীক্ষায় আসবেই, কোনো ভুল নাই। আর 2020-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশ। আবার মনে করা দিচ্ছি, কানের একটা অংশ বাদ দিবা না, চোখের একটা অংশ বাদ দিবা না। এখান থেকে কিছু না কিছু পরীক্ষায় আসবে। আর যদি লাগা যায় তাহলে তো 10 মার্কস পেয়ে যাবা, 100% শিখে ফেলবা। ভালো থাকো, সুস্থ থাকো।